সিএসএস নিয়ে আজকে আমাদের প্রথম পর্বে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করব এবং সিএসএস কি কীভাবে লেখা হয় এবং এর প্রতিটি বিষয় সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আজকে শিখব। তো এখানে আমি আজকে ক্লাসের টপিকগুলো লিখে রেখেছি যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন যে কোন কোন বিষয়গুলো নিয়ে আমি আজকে ক্লাসে কথা বলবো এবং সেটি আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো সিএসএস ইন্ট্রোডাকশনের যেটা বলতে বোঝাচ্ছি যে আসলে সিএসএস কি। সিএসএস কি এটি যদি বলতে হয়, আমি এইচটিএমএল এর শুরুতেই বলেছি যে সিএসএস হচ্ছে একটি ওয়েবসাইটের প্রেজেন্টেশন। আপনি এইচটিএমএল ট্যাগ দিয়ে এইচটিএমএল ট্যাগ দিয়ে ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্টগুলোকে পেজে নিয়ে আসতে পারছেন, বা আপনি ওয়েব পেজের মধ্যে সকল কন্টেন্টগুলো ইনসার্ট করতে পারছেন, কিন্তু সিএসএস এর সাহায্য ছাড়া আপনি সেই কন্টেন্টগুলোকে খুব সুন্দরভাবে বা দৃষ্টিনন্দনভাবে আপনি ব্রাউজারে বা ফ্রন্ট এন্ডে ইউজারের সামনে প্রেজেন্ট করতে পারবেন না। তো সিএসএস এর সংক্ষিপ্ত যে রূপটি সিএসএস, এটির পূর্ণ নাম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, যেটি আমি আগেও বলেছি। তো সিএসএস আসলে কীভাবে লেখা হয়, আমরা কেন সিএসএস লিখবো বা সিএসএস লিখতে হলে আমাদেরকে কী করতে হবে, আসলে এইচটিএমএল এর মতোই সিএসএস খুব সহজে লেখা যায়। মূলত সিএসএস লিখতে হলে আপনাকে বলতে হবে যে আপনি কোন এলিমেন্টের জন্য সিএসএসটা লিখছেন এবং কী করতে চান, সেই উক্ত এলিমেন্টের কী করতে চান। আপনি যদি চান যে তার ফন্ট সাইজ বাড়াবেন তাহলে ফন্ট সাইজ বাড়াতে পারেন, আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে কালার চেঞ্জ করতে পারবেন। আপনাকে স্পেসিফিক্যালি বলে দিতে হবে যে আমি এই কাজটি করতে চাই। তো সিএসএস নিয়ে আমরা আরও বিস্তারিত যখন ক্লাসগুলো করব, আমরা এই ক্লাসের পরে আরও অনেক অ্যাডভান্স টপিক নিয়ে কথা বলবো, সেই সময় আমরা বিস্তারিতভাবে বুঝতে পারবো যে আসলে কীভাবে আমরা স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক কন্ডিশনগুলো প্রেজেন্ট করতে পারি। তো এখানে আমি সিম্পলি আপনাদের সামনে কিছু বিষয় প্রেজেন্ট করব, যেটি দিয়ে আপনাদের বোঝা খুব সহজ হবে যে আসলে কীভাবে সিএসএস লিখতে হয়। তো আমি এখানে একটি প্যারাগ্রাফ ট্যাগ নিলাম এবং লিখলাম যে দিস ইজ আওয়ার ফার্স্ট সিএসএস ক্লাস, এটি আমি লিখলাম এবং আমার এখানে আমার ব্রাউজারে যদি আমি রিফ্রেশ করি তাহলে আমার লেখাটি এখানে দেখাচ্ছে যে দিস ইজ আওয়ার ফার্স্ট সিএসএস ক্লাস। ঠিক আছে, তো এই যে ক্লাসটি আমি চাচ্ছি যে আমার এই পুরো ক্লাসটির আমার এই পুরো লেখাটির ফন্ট সাইজ আমি 20 পিক্সেল করব এবং আমার নর্মালি ফন্ট সাইজ আমার যে কালার আছে কালারটা আমি রেড করব। সো ফন্ট সাইজ হবে আমার 20 পিক্সেল আর কালার হবে রেড। বাট এর আগে আমরা আরও কিছু বিষয় বোঝা উচিত, যেমন আমরা সিএসএস নিয়ে কাজ করব, তো সিএসএস আসলে তিনভাবে লেখা যায়। সেই তিন ভাবের প্রথমটি হচ্ছে ইনলাইন স্টাইল শিট, সেকেন্ডটি হচ্ছে ইন্টারনাল স্টাইল শিট এবং পরবর্তীটি হচ্ছে এক্সটার্নাল স্টাইল শিট। আসলে প্রথম দুটির সঙ্গে শিট কথাটি মানায় না, কারণ ইন্টারনাল স্টাইল, ইনলাইন স্টাইল এই দুটি বিষয় আপনারা এইচটিএমএল পেজের মধ্যেই লিখবেন, আর শিট বলতে যেটি কি বোঝায় সেটি হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা পেজ, যেটি আমরা এক্সটার্নাল স্টাইল শিটে গিয়ে করব। তো মূলত আমি প্রথম অবস্থায় আপনাদেরকে যে বিষয়টি দেখাবো যে আমার এই প্যারাগ্রাফটির কালার রেড এবং আমাকে এর ফন্ট সাইজ করতে হবে 20 পিক্সেল। তো এখানে আমি সিম্পলি ইনলাইন স্টাইল শিটটি প্রথমে বোঝাবো আপনাদেরকে যে ইনলাইন স্টাইল শিটে কীভাবে করে লিখতে হয়। আমি এইচটিএমএলে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে আমাদের স্টার্টিং যে ট্যাগগুলো থাকে, যে কোনো ট্যাগের স্টার্টিং যে ফরম্যাটটি আছে, যেমন প্যারাগ্রাফ ট্যাগের স্টার্টিংটি হচ্ছে পি এবং ক্লোজিং পি। তো স্টার্টিং পি যেটি, সেখানে আমরা একটা নতুন অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে পারি, সেটি হচ্ছে স্টাইল। এই স্টাইল হচ্ছে একটি অ্যাট্রিবিউট এবং এখানে ক্লোন দিয়ে ডাবল কোটেশন দিব এবং একইভাবে আমরা যেমন ওয়াইড 200 পিক্সেল বা 200 হাইট 200 or 200 পিক্সেল, আমরা যেমন সেখানে 200-এর সঙ্গে পিএক্স কথাটা লিখতে পারিনি, বাট স্টাইলের ক্ষেত্রে কিন্তু টোটালি ডিফারেন্ট, কারণ স্টাইলের ভিতরে আমরা আরও অনেক কিছু লিখতে পারবো। তো আমরা চাচ্ছি কি যে আমার দরকার কি কালার, আমার কালার দরকার হচ্ছে ফন্ট পেজ কালার দরকার রেড। সো আমি এখানে জাস্ট লিখে দিলাম যে কালার রেড, তো আমার কিন্তু লেখাটির কালার কিন্তু রেড হয়ে গিয়েছে, তাই না? এবার আমার দরকার কি ফন্ট সাইজ দরকার হচ্ছে আমার 20 পিক্সেল। তো আমি এখানে কিন্তু 20 পিক্সেল লিখলাম এবং আমার ফন্ট সাইজটি কিন্তু বড় হয়ে গেল। তো এখানে একটি বিষয় যে আমরা যেমন ওয়াইড বা হাইট ইউজ করেছি, তো ওয়াইড বা হাইট ইউজ করলে আমরা কি করতাম যে আমরা পিক্সেলটি লিখতে পারতাম না, বা আমাদের এই পুরো এরিয়া জুড়ে আমরা জাস্ট লিখতে পারতাম কি 200।
কিন্তু স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে বা স্টাইল, এটি যে ইনলাইন স্টাইল, তো ইনলাইন স্টাইলের ক্ষেত্রে স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি টোটালি ডিফারেন্ট। সো এই বিষয়টি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এখন কথা হচ্ছে যে আমরা ইনলাইন স্টাইল শিটে কাজ করলাম। ইনলাইন স্টাইল শিট আসলে সচরাচর ইউজ করা উচিত নয়, তবে খুব মাইনর যদি চেঞ্জ হয় বা চেঞ্জটি যদি খুবই ছোট হয়, যেমন কালার রেড করতে হবে, স্পেসিফিক্যালি এতটুকু প্যারাগ্রাফের কালারটি শুধু রেড হবে, আর কোথাও চেঞ্জ হবে না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইনলাইন স্টাইল শিট নিয়ে কাজ করতে পারবেন। আর যদি হয় অনেক অনেক বড় চেঞ্জ, যে প্রতিটা পেজের প্যারাগ্রাফ আছে অনেকগুলো, সেই প্রতিটা প্যারাগ্রাফকে আপনাকে চেঞ্জ করতে হবে, তো ইনলাইন স্টাইল শিট দিয়ে যদি এই কাজটি করতে চান আপনি, তাহলে চিন্তা করে দেখুন যে আপনার যদি পুরো ওয়েবসাইটে 500টি প্যারাগ্রাফ থাকে, তাহলে আপনি 500টি প্যারাগ্রাফের মধ্যে আপনাকে এইভাবে করে স্টাইল লিখতে হবে, তাই না? কিন্তু এখন যদি 500টি প্যারাগ্রাফের মধ্যে আপনি এভাবে স্টাইল লিখতে যান, তাহলে কি আপনার স্টাইল শিটটি বা আপনার HTML পেজটির ইন্টারফেসটি কি ঠিক থাকবে? কখনোই না। তো এটি কিন্তু করা যাবে না। এটি করলেই আপনার পুরো স্ট্রাকচারটি অনেক বিশৃঙ্খলতা সৃষ্টি হবে এবং এটি টোটালি হচ্ছে নন স্ট্যান্ডার্ড। মানে আমরা W3C যে ওয়ার্ল্ড ওয়েব কনসোর্টিয়াম আছে, এরা টোটালি এটিকে ইগনোর করে। সো এইভাবে করে কাজ করা ঠিক না। কিন্তু এটি লেখা কিন্তু ইনভ্যালিড না, এটা কিন্তু ভ্যালিড। কখন ভ্যালিড? অবশ্যই আমরা যখন মাইনর কোনো চেঞ্জ করতে চাইবো, তখন কিন্তু ইনলাইন স্টাইল শিট বা ইনলাইন স্টাইলে আমরা স্টাইল ইমপ্লিমেন্ট করতে পারি এবং এটি ভ্যালিড। মানে মাইনর কিছু চেঞ্জের ক্ষেত্রে, আমরা মেজর কোনো চেঞ্জের ক্ষেত্রে আমরা এটি ইউজ করবো না। তো এটি হলো এক ধরনের স্টাইল বা স্টাইল শিট বলি, বা স্টাইল আমরা স্টাইলের কোনো CSS এর স্টাইলের যে কয়েক প্রকারভেদ আছে, তার মধ্যে একটি স্টাইল হচ্ছে ইনলাইন স্টাইল। তো ইনলাইন স্টাইল আমরা বুঝলাম। ইনলাইন স্টাইল এইভাবে যদি আমাদের অনেকগুলো প্যারাগ্রাফ হয়, সাপোজ মনে করেন এখানে আমি কালার নিতে চাই, আমার এই দ্বিতীয় প্যারাগ্রাফের কালারটি হবে কি, মনে করেন আমি গ্রিন নিতে চাই, আমার এটির ফন্ট সাইজ সাপোজ হবে 30 পিক্সেল, তাহলে কি আমাকে এইভাবে দুভাবে লিখতে হচ্ছে না? আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন দুটোর জন্য দুটো বিষয় আমাকে এখান থেকে লিখতে হচ্ছে। তো এটি কিন্তু আমাদের সময় অনেক নষ্ট করবে এবং আমাদের HTML পেজটিকে অনেক হিজিবিজি অবস্থার মধ্যে ফেলে দিবে। তো এই অবস্থা থেকে আমরা যদি মুক্তি পেতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদের আরও একটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে ইন্টারনাল স্টাইল। ইন্টারনাল স্টাইল কীভাবে কাজ করে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। মনে করুন যে আমাদের এখানে 20 পিক্সেল আমাদের প্রথম প্যারাগ্রাফ যেটি আছে, এই প্যারাগ্রাফটির জন্য আমাদের 20 পিক্সেল, আমাদের প্যারাগ্রাফটি নেই। তো আমরা এই প্যারাগ্রাফের জন্য আমরা চাচ্ছি কি, আমাদের প্যারাগ্রাফের কালার রেড থাকবে, ফন্ট সাইজ 20 পিক্সেলই থাকবে, ইন্টারনালি বা আমাদের ইন্টারফেসগত কোনো কিন্তু পরিবর্তন থাকবে না। ঠিক আছে, এটিকে সেভ দিয়ে নিই, রিফ্রেশ করি, দেখুন এটি কিন্তু আমাদের অনলি একটা। সো এবার আমরা যদি চাই যে আমরা ইনলাইন স্টাইল করবো না, আমরা ইন্টারনাল স্টাইল নিয়ে কাজ করব। সো এটিকে জাস্ট কাট করুন এবং এটি এখান থেকে মিশায় দেন। ইন্টারনাল স্টাইল নিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই হেডের মধ্যে একটি স্টাইল ট্যাগ ডিক্লেয়ার করতে হবে, স্টাইল। তো স্টাইল ট্যাগ, স্টাইল টাইপ অবশ্যই আপনাকে লিখে দিতে হবে এখানে। তবে এখানে একটি পার্থক্য আছে, যে যেহেতু আমরা HTML5 এর ডক টাইপ নিয়ে কাজ করছি, এটি কিন্তু HTML5 এর ডক টাইপ, সো অবশ্যই আমাদেরকে টাইপটি এখানে বলে দিতে হবে না। আপনি যদি বলেন এটি ইনভ্যালিড না, বাট এটি বলে দেওয়ার দরকার নেই। তো স্টাইল এবং স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরেই আমরা এখানে কোড লিখব, সেটা হচ্ছে এইভাবে যে পি, তারপর দিব আমরা দুটি সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা এর ভিতরে কোডটিকে পেস্ট করে দিব। ঠিক আছে, তো এইভাবে করে আমি লিখলাম যে পি হচ্ছে সিলেক্টর, বা আমরা যে বলি যে নির্বাচন করি বা আমরা টার্গেট করি, এই পি হচ্ছে এই স্টাইলের ভিতর পি হচ্ছে আমাদের এলিমেন্ট সিলেক্টর। ঠিক আছে, যেটিকে আমরা CSS সিলেক্টর হিসেবে চিনি। এটি হচ্ছে আমাদের এলিমেন্ট সিলেক্টর বা ট্যাগ সিলেক্টর। CSS অনেকগুলো সিলেক্টর আছে, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী ক্লাসগুলোতে দেখব। তো এটি ধরে রাখুন যে ট্যাগ বা স্পেসিফিক্যালি HTML এর কোনো এলিমেন্ট বা ট্যাগকে আমরা সিলেক্টর বলি। সিলেক্টর আরও অনেক আছে, বাট এটি হচ্ছে ট্যাগ সিলেক্টর বা এলিমেন্ট সিলেক্টর। সো এখানে আমরা লিখলাম, তারপর আমরা কি করলাম যে আমরা এখানে দুটি ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, স্টার্ট এবং এন্ড করলাম। এর ভিতরে আমরা যে এইভাবে করে লিখলাম, যেটা আমরা এখানে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে লিখছি, সেটি কিন্তু হুবহু আমি এখানে কিন্তু পেস্ট করে দিলাম। তো এখন যদি আমি ব্রাউজারে আসি সেভ দিয়ে, তাহলে আমার চেঞ্জটি কি আসবে? দেখুন আমাদের আগে যে চেঞ্জ আছে সেটি কিন্তু এখনও এই একই চেঞ্জ আছে। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের ইন্টারনাল স্টাইল শিট। তো ইন্টারনাল স্টাইল শিট লিখতে হলে কোনো ডিফারেন্স নেই, জাস্ট আমাদেরকে স্টাইল লিখতে হবে। স্টাইল ট্যাগের ভিতরে আমাদের হেডের ভিতরে স্টাইল ট্যাগ, তার ভিতরে আমাদেরকে এভাবে করে লিখতে হবে। এখানে আরেকটি ছোট
পার্থক্য হচ্ছে যে যখন আমরা স্টাইল অ্যাট্রিবিউট লিখেছি এখানে, আমরা তখন কিন্তু স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে কী করছি, জাস্ট দুটো ডাবল কোটেশনের ভিতরে এই লেখাটা লিখছি। কিন্তু যখন আমরা ইনলাইন স্টাইল শিটে ইন্টারনাল স্টাইল শিটে আসছি, তখন কিন্তু আমাদেরকে দুটি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ক্লোজ করে দেন আমাদের ভিতরে এটা লিখতে হচ্ছে। তো এটি কিন্তু সিএসএস এর স্ট্যান্ডার্ড, এটি আমার নিজের তৈরি করা কোনো ব্যাপার নয়, এটি কিন্তু সিএসএস এর স্ট্যান্ডার্ড যে আমরা ইনলাইন স্টাইল শিট একভাবে লিখতে পারি, ইনলাইন স্টাইল একভাবে লিখতে পারি, ইন্টারনাল স্টাইল একভাবে লিখতে পারি, আর এক্সটার্নাল স্টাইল একভাবে লিখতে পারি। সো এখানে আমাদের আরও বোঝার ব্যাপার আছে, যেমন আমরা এখানে যদি চাই যে আমাদের মনে করেন আরেকটি সাপোজ এখানে আমি লিখলাম H2, এখানে আমি H2 ক্লোজ করে দিই, H2 যেটি আমরা অলরেডি HTML দেখে আসছি যে H2 নিলাম। তো আমার দরকার কি H2টাকে আমি কালার রেড করবো, তো আমি H2 লিখলাম, আমি এখানে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর আমি এখানে বললাম যে আমার এই কালারটা আমি রেড করতে চাই, আর আমি কালার করতে চাই আমি ইয়েলো করতে চাই। সো আমার এখানে কিন্তু ডেফিনেটলি আমার হেডিংটা এখানে ইয়েলোই দেখাচ্ছে, তাই না? আমি যদি চাই যে আমার এখানে ফন্ট সাইজ বাড়বে, আমি এখানে ফন্ট সাইজ অবশ্যই বাড়াতে পারবো, অবশ্যই ফন্ট সাইজ বাড়বে আমার। তো দেখুন এখানে কিন্তু ফন্ট সাইজ বাড়ছে, আমি চাইলে আরও বড় করতে পারবো 30 পিক্সেল। তো এখানে কিন্তু আমাদের ইজিলি চেঞ্জ করতে পারতেছি আমরা এই বিষয়গুলো। তো এটি হচ্ছে মূলত আমাদের কি ইন্টারনাল স্টাইল শিট। এখন আরেকটি স্টাইল শিট আছে, সেটিকে বলা হয় এক্সটার্নাল স্টাইল শিট। তো এক্সটার্নাল স্টাইল শিট আমরা যেমন ইনলাইন স্টাইল শিট যেমন হিজিবিজি করে ফেলে পেজকে, ইন্টারনাল স্টাইল শিটও কিন্তু আমাদের এই HTML পেজ বা যদিও আমাদের সব কোড হেডারে থাকছে, বাট একটা সময় কিন্তু আমাদের হাজার হাজার লাইনের স্টাইল শিট বা আমাদের স্টাইলগুলো চলে আসবে। কিন্তু এমনটা যদি হয় যে আমাদের এই ওয়েব পেজে 50টা, আমাদের ওয়েবসাইটে 50টা ওয়েব পেজ আছে, তো প্রতিটি পেজে কিন্তু তখন আমাদেরকে এইভাবে করে ইন্টারনাল স্টাইল শিটগুলো লিখতে হবে, এবং একটি ছোট চেঞ্জের জন্য সেই স্পেসিফিক পেজে এসে কিন্তু আমাদেরকে এই স্টাইলটি লিখতে হবে। এক্ষেত্রেও প্রতিবন্ধকতা বা প্রবলেম হচ্ছে কি যে প্রতিটি পেজে গিয়ে আমাকে ম্যানুয়ালি কোডগুলোকে হাত দিতে হচ্ছে এবং সেগুলোকে চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে একটি স্পেসিফিক বা একটি টোটালি ডিফারেন্ট একটি স্টাইল শিট থাকবে, এবং সেই ডিফারেন্ট স্টাইল শিট বা স্টাইল পেজ সেখানে আমরা একটি চেঞ্জ করব এবং হুবহু ওই সিলেক্টরটি যেখানে যেখানে থাকবে, যে পেজে থাকবে সেখানে স্পেসিফিক্যালি চেঞ্জটি অটোমেটিক্যালি অ্যাপ্লাই হবে। সো সেটি হচ্ছে আমাদের এক্সটার্নাল স্টাইল শিট। সো এক্সটার্নাল স্টাইল শিট কীভাবে কাজ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা জাস্ট লিঙ্ক ট্যাগ যেটা জানি, লিঙ্ক ট্যাগটি আমরা লিখব, অবশ্যই লিঙ্ক আমাকে লিখতে হবে রেল মিন হচ্ছে রিলেশনশিপ, আমাদের রিলেশনশিপ হচ্ছে স্টাইল শিট, স্টাইল শিটের সঙ্গে আমাদের রিলেশন হবে। আর টাইপ অবশ্যই লিখতে হবে না, এখানে আমাদেরকে জাস্ট লিখতে হবে href অ্যাট্রিবিউটটা অবশ্যই লিখতে হবে, আর এখানে ক্লোজ করে দিতে হবে। আমরা এখানে বলবো যে আমাদের স্টাইল শিটের যে ফাইলটি, সেই ফাইলটির নাম কি। আমরা এখানে সাপোজ দিলাম style.css। আমরা যেমন একটি HTML ফাইলের ফাইল এক্সটেনশন HTML লিখি, CSS ফাইলের এক্সটেনশন হচ্ছে .css। সো এই যে স্টাইল, এই style.css নামে কিন্তু কোনো ফাইল আমরা এখনও ক্রিয়েট করিনি। সো আমরা এখন এটাকে Ctrl+N দিয়ে নিউ করলাম, এবং আমরা এটাকে এখন সেভ দিব হচ্ছে Ctrl+Alt+S দিয়ে। সো আমরা জাস্ট এবারে সেভ দিব হচ্ছে style.css, এবং আমরা স্টাইল যেখানে নিলাম আমাদের কিন্তু এখন হুবহু এতটুকু কোড এটি কাট করব, এই স্টাইলটিকে মুছে দিব, এবং আমরা যে কোডটি স্টাইল ট্যাগের ভিতরে লিখছি সেটি কিন্তু এখানে হুবহু এখানে এনে পেস্ট করে দেবো। দেখুন এটি কিন্তু একটি ভ্যালিড স্টাইল ফাইল, যে কারণে আমরা CSS এক্সটেনশনের ভিতরে যখন আমরা এক্সটেনশন সহ যে ফাইলটি, সেখানে যখন আমরা CSS কোডগুলো লিখছি এটি কিন্তু ও স্পেসিফিক স্টাইলগুলো ধারণ করছে। ঠিক আছে, তো এইভাবে করি কিন্তু আমাদেরকে স্টাইল শিটের ফাইলগুলো লিখতে হবে। সো আমরা যেভাবে করে এখানে আমাদের অলরেডি চেঞ্জগুলো পাচ্ছি, আমরা এখন যদি রিফ্রেশ দিই আমরা কিন্তু অলরেডি এই চেঞ্জগুলো পাচ্ছি। কারণ কি, আমরা যদি ইনস্পেক্ট এলিমেন্টে যাই এবং আমরা যদি ভিউ পেজ সোর্সে যাই, আমাদের এইখানে যে পেজটি আছে এটি কিন্তু লিঙ্কড। দেখুন আমাদের কিন্তু এই লিঙ্কগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, এবং আমরা যে এখানে যে সিলেক্টরগুলো আছে, যে প্যারাগ্রাফ এবং H2 এলিমেন্ট সিলেক্টর, এবং তাদের জন্য আমরা যে ট্যাগগুলো বা যে স্টাইল বা আমরা যে তাদের জন্য যে কন্টেন্টগুলো লিখে রাখছি, সেগুলো কিন্তু আমাদের এখানে অটোমেটিক্যালি পরিবর্তনগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা আরেকটি ম্যাটার, সেটি হচ্ছে যে আমরা যেমন দেখলাম যে 3 ধরনের স্টাইল শিট। তো আসলে 3 ধরনের স্টাইল শিট ঠিক আছে, কিন্তু আমরা যদি মনে করি যে আরও স্টাইল শিট বা আরও স্টাইল কোনো ব্যাপার আছে কিনা এর মধ্যে, হ্যাঁ আরেকটি স্টাইলের ব্যাপার আছে এখানে, সেটি হচ্ছে আমরা এখানে যদি
ইনস্পেক্ট এলিমেন্টে যাই এবং আমরা যখন একটি নির্দিষ্ট এলিমেন্টকে সিলেক্ট করবো, দেখুন নির্দিষ্ট একটা এলিমেন্টকে কিন্তু সিলেক্ট করছি, আমার কি H2কে সিলেক্ট করছি এখানে, হ্যাঁ। তো এখানে খেয়াল করুন যে এটি কিন্তু আমার style.css ফাইল থেকে আসছে, লাইন নাম্বার 4। সো লাইন নাম্বার 4 style.css লাইন নাম্বার 4 এখান থেকে কিন্তু আসছে। কিন্তু আরেকটি ম্যাটার খেয়াল করুন যে এই যে এখানেও যে আরও একটি স্টাইল আছে, এটি কি কখনো খেয়াল করেছেন? এটি অবশ্যই ইম্পর্ট্যান্ট পোর্শন, যেটি দিয়ে আমাদের ব্রাউজার বাই ডিফল্ট আমাদের HTML এলিমেন্টগুলোকে স্টাইল করে। আমরা যদি এমনটা হয় যে এই স্টাইলগুলো আমরা রাখিনি, কাট করলাম, তাহলে আমরা রিফ্রেশ দিই, আমাদের কালারগুলো ফন্ট সাইজগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বাট খেয়াল করুন এই লেখাটি কিন্তু বোল্ড এবং এর উপরে নিচে কিন্তু মার্জিন আছে, এর উপরে নিচে কিন্তু মার্জিন আছে। এখন খেয়াল করুন যে আমাদের style.css কিন্তু নাই, বাট আমাদের H2 যে ইউজার এজেন্ট স্টাইল শিট যেটি আছে এটি কিন্তু কাজ করছে। যে স্টাইলটি কিন্তু আমাদের, এগুলো কিন্তু আপনি কখনোই এডিট করতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে ব্রাউজার স্পেসিফিক স্টাইল। সো ডিসপ্লে অবশ্যই আমাদের এইচ ট্যাগ যেটি আমাদের হেডিং ট্যাগ সেটি অবশ্যই ডিসপ্লে ব্লক লেভেল এলিমেন্ট ওটি। এর ফন্ট সাইজ দেওয়া আছে হচ্ছে 1.5 EM। আমাদের মার্জিন বিফোর, দ্যাট মিনস মার্জিন টপ, এটি দেওয়া আছে হচ্ছে আমাদের নেয়ারার 0.85 EM। মানে এটি আপনার পিক্সেল দিয়ে যখন বুঝবেন তখন আসলে অনেক সহজ হয়ে যাবে। এবং আমাদের এখানে দেখা যায় মার্জিন আফটার, দ্যাট মিনস মার্জিন এর পরে কি আছে সেটি হচ্ছে এইটি। আর ওয়েবকিট মার্জিন স্টার্ট 0, মার্জিন ইন 0, স্টার্ট হচ্ছে এই যে এটি আর ইন হচ্ছে এটি। তো একইভাবে আমরা যদি প্যারাগ্রাফে যাই, এবার প্যারাগ্রাফে গেলেও কিন্তু আমরা এখানে একই স্টাইলে সবগুলো দেখতে পাচ্ছি। তো আমাদের স্টাইল শিট মূলত 3টি হলেও আমরা ব্রাউজার স্পেসিফিক যে স্টাইল শিটটি সেটি হচ্ছে ইউজার এজেন্ট স্টাইল শিট। সো এই জিনিসটি আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা ডিফল্ট স্টাইলগুলোকে মডিফাই করার মতো অ্যাবিলিটি আপনারা রাখবেন। ঠিক আছে, এখন এই যে আমরা 4 ধরনের স্টাইল শিট দেখলাম বা 4 ধরনের স্টাইল টাইপ দেখলাম, ইনলাইন স্টাইল শিট, ইন্টারনাল স্টাইল শিট এবং এক্সটার্নাল স্টাইল শিট, এবং আমাদের আরেকটি হচ্ছে ইউজার এজেন্ট স্টাইল শিট। সো এইগুলো হচ্ছে মূলত আমাদের সিএসএস এর টাইপ বা সিএসএস নিয়ে আমরা এইভাবে করে কাজ করতে পারবো। এখন আমাদের মুখ্য আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বুঝলাম যে সিএসএস কি, আমরা সিএসএস এর একটি সিলেক্টরের ব্যাপার বুঝলাম, আমরা দেখলাম যে ডিফারেন্ট টাইপ অফ সিএসএস দেখলাম। এখন আমাদের আসলে বোঝা উচিত যে আমরা যে এই যে সিএসএসগুলো এইভাবে লিখলাম আসলে আমাদের এইগুলো ভ্যালিড কিনা, বা আমরা যে এইভাবে লিখছি যে সিএসএস এই যে পি লিখছি, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, আমরা এখানে কোড লিখছি, তো এইগুলোর স্পেসিফিক মিনিং অবশ্যই সিএসএস এর মধ্যে আছে, যেগুলোকে আমরা বলি ডিক্লারেশন, প্রপার্টিজ, ভ্যালু, ডিক্লারেশন ব্লক। সো এই বিষয়গুলো আমাদের কিন্তু এখনও জানার বাকি আছে। সো এবারে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো যে আসলে এই ডিক্লারেশন বলতে কী বোঝায়, প্রপার্টি, ভ্যালু বা সিএসএস ডিক্লারেশন ব্লক বলতে আমরা কোন বিষয়গুলোকে বুঝি। সো এগুলো নিয়ে আসলে আমাদের এখন বিস্তারিত জানা দরকার। সো চলুন আমরা এবারে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানি। সিএসএস ডিক্লারেশন, আমরা আসলে ডিক্লারেশন বলতে কী বুঝি আমরা একটু আলোচনা করি বিস্তারিত। যে ন্যাচারালি আমরা যদি কোনো কিছুতে ডিক্লেয়ার করি বা আমরা বলি যে আমি এটা ডিক্লেয়ার করলাম, এই কাজটি করতে হবে, তো এটি হচ্ছে একটি অর্ডার করা। যে ডিক্লারেশন হচ্ছে কোনো কিছুর জন্য অর্ডার করা বা আদেশ করা। সিএসএস ডিক্লারেশন একই অর্থটি বহন করে। সিএসএস এর মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট HTML ট্যাগ বা এলিমেন্ট বা কোনো একটি, আমরা যেমন ডিভ ট্যাগের কথা বলে আসছি, মধ্যে সব এই কোনো একটি ডিভ ট্যাগের মধ্যেও সব এলিমেন্টকে একটি মাত্র ডিক্লারেশনের মাধ্যমে স্টাইল করা যায়। আসলে ডিক্লারেশন কি আমরা এখনও বুঝিনি, আমরা দেখব। তো ডিক্লারেশনের একটি উদাহরণ আমরা দেখি যে ডিক্লারেশন বলতে আসলে কী বোঝানো হচ্ছে। এটি হচ্ছে একটি HTML এর স্ট্যান্ডার্ড ফরম্যাট। আমরা যেভাবে করে আমাদের HTML পেজটি একটু তৈরি করে আসলাম, এটি কিন্তু একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট HTML এর, ঠিক আছে। তো এখন আমার এই যে HTML এর স্ট্যান্ডার্ড ফরম্যাটটি আছে, আমরা যেখানে দেখতে পাচ্ছি যে এটি একটি HTML ফাইল, এটি একটি HTML ডকুমেন্ট, আর এর আউটপুটটি আসলে এরকম আসছে। আমরা অবশ্যই style.css যে ফাইলটি আছে সেখানে বলে রাখছি যে আমাদের H2 ফাইলটির কালার হবে এমনটি, ব্লু কালার হবে, এটি টেক্সট এন্ড সেন্টার হবে। একইভাবে আমরা প্যারাগ্রাফে বলে রাখছি যে প্যারাগ্রাফ হবে রেড কালার এবং এটাও টেক্সট কালার হবে, অ্যালাইনমেন্ট হবে এটা সেন্টার। আর আমরা পুরো ডিভ যেটি, সেই ডিভটিকে বলে রাখছি কি এটির ব্যাকগ্রাউন্ড কালার হবে পার্পল এবং এটির যে কন্টেন্টগুলো আছে সেটি সেন্টারে চলে আসবে। সো বিভিন্নভাবে আসলে আমরা এই ডিক্লারেশনগুলো নিয়ে কাজ করতে পারি। এবং আমরা যদি দেখি যে না আমাদের আরও কিছু পরিবর্তন, যে আমরা এবার পরিবর্তন করলাম যে আমাদের H2কে আমরা
হোয়াইট কালার করে দিলাম, আমরা তাও করতে পারি। মানে ডিক্লারেশনটি টোটালি ডিপেন্ড করে আসলে আমাদের নিজেদের চাহিদার ওপর, যে আমরা কীভাবে করে একটি ডিভকে স্টাইল করতে পারি বা একটা নির্দিষ্ট এলিমেন্টকে কীভাবে আমরা স্টাইল করতে পারি, এই বিষয়গুলো আসলে আমাদের এখান থেকে আমাদের দেখতে হয়। তো ডিক্লারেশন লেখার অবশ্যই স্পেসিফিক কিছু নিয়ম আছে, যেগুলো হচ্ছে আমরা অনেকেই না জেনে থেকে লিখি, বাট আসলে স্পেসিফিক্যালি আপনি যখন এই কাজগুলো করতে যাবেন আপনাকে এক্স্যাক্টলি জানা উচিত, আপনার জানা উচিত বা আপনাকে অবশ্যই জানতে হবে যে কীভাবে ডিক্লারেশনগুলো লেখা যায়। তো প্রথমটি হচ্ছে ভার্টিক্যাল ডিক্লারেশন, উপর থেকে নিচে, আরেকটি হচ্ছে হরিজন্টাল ডিক্লারেশন। তো এই দুটি কিন্তু W3C বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের কোনো স্ট্যান্ডার্ড রুলস নয়। আমি নিজে থেকে এটি লিখছি যে আমরা নর্মালি ভার্টিক্যালি লিখতে পারি অথবা হরিজন্টালি লিখতে পারি। তো ইনলাইন স্টাইল সেটা আমি যখন লিখছি, যখন আমি লিখে রাখছি, তো সেটাকে বলা হচ্ছে যে সেটি হচ্ছে হরিজন্টাল ডিক্লারেশন। আর যখন আমরা উপর থেকে নিচে, যেমন আমরা পি লিখে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার ভিতর আমরা কোডগুলো লিখে পেস্ট করলাম, তো এগুলো মূলত হচ্ছে ভার্টিক্যাল ডিক্লারেশন। সো আমরা আরও 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 কিছু বিষয় দেখব, যেমন আমরা এখান থেকে যদি দেখি যে কীরকম হতে পারে আমাদের যদি এরকম বডি ট্যাগকে নিয়ে কাজ করতে চাই, যে বডির ব্যাকগ্রাউন্ড হবে এরকম আর ফন্ট ফ্যামিলি হবে তাহমা, তাহলে আসলে কী বোঝায় এখানে? বডি বা আমাদের HTML যে ট্যাগটি আছে, এটিকে আমি আগে বলেছি এটি হচ্ছে একটি সিলেক্টর, ঠিক আছে? এই যে আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখছি এবং এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে রাখছি, তো এটি নিয়ে আমি একটু পরে কথা বলবো। সেটি এখানকার প্রথম ব্যাপারটি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, আর এখানে হচ্ছে ফন্ট ফ্যামিলি, এটি হচ্ছে প্রপার্টি, ঠিক আছে? আর আমাদের এই যেখানে যেটি ইউজ করছি সেটি হচ্ছে মূলত ভ্যালু, ঠিক আছে? এই বিষয়গুলো এখান থেকে আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যে একটি সিলেক্টরের মধ্যে আমরা অনেকগুলো প্রপার্টি বা ভ্যালু ডিক্লেয়ার করতে পারি। সো এই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। একইভাবে আমরা যদি পি দেখি, ফন্ট সাইজ দেখি, তারপরে পি এর আন্ডারে আমরা যদি টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ দেখি, তাহলে এই সব বিষয়গুলো আসলে এইভাবে করেই ডিপেন্ড করে যে আমরা সিলেক্টর হচ্ছে বডি আর পি, ব্যাকগ্রাউন্ড, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, টেক্সট ট্রান্সফর্ম, এগুলো হচ্ছে প্রপার্টি। আর এখানে হেক্স কালার আছে, হেক্সাডেসিমাল কালার, তারপর তাহমা আমাদের এখানে 14 পিক্সেল, আর ক্যাপিটালাইজ এগুলো হচ্ছে আমাদের ভ্যালু। সো এখানে আরেকটি জিনিস বুঝতে হবে যে আমরা যে সেমিকলন দিয়ে রাখছি, যে প্রতিটি প্রপার্টির পরপর প্রতিটি ভ্যালুর পরপর আমরা একটি সেমিকলন দিয়ে রাখছি, আসলে এটিকে কী বলা হয়? তো খেয়াল করুন, এই সবগুলোকে বলা হয় ডিক্লারেশন সেপারেটর। তাহলে আসলে ডিক্লারেশন কোনটি? ডিক্লারেশন ডেফিনেটলি আছে। আমরা এই যে আমি ডিক্লারেশন ব্যাপার নিয়ে আরও কথা বলছি, যেমন আমাদের এখানে যে ব্র্যাকেট দুটো দেওয়া আছে, ব্র্যাকেট আমরা সিলেক্টরের পরে ব্র্যাকেট দিই এবং আমাদের সকল কোডগুলো লেখার পর আমরা ব্র্যাকেটটি ক্লোজ করি, এই সবগুলোকে বলা হয় ডিক্লারেশন ব্লক। আমরা একটি ব্লক তৈরি করি। আমার এখানে যদি আরও ডিক্লারেশন থাকে, আমাদের এখানে আরও ডিক্লারেশন থাকে, স্পেসিফিক্যালি আমার আরও যদি ডিক্লারেশন থাকে, প্রতিটি ডিক্লারেশন শেষ হওয়ার পর আমাদের একটি সেমিকলন দিতে হয়, যেটিকে বলা হয় ডিক্লারেশন সেপারেটর। এবং এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই ওভারঅল ব্যাপারটি হচ্ছে আমাদের ভিতরে যা থাকবে, এই সবগুলো হচ্ছে কোড ব্লক বা ডিক্লারেশন ব্লক। তো এখানে আরও কিছু বিষয় আছে, যেমন আমাদের এখানে আমি ব্যাপারটি মেনশন করতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে যে আমাদের এখানে ক্লোন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ক্লোনটি হচ্ছে আমাদের প্রপার্টি এবং ভ্যালু সেপারেটর। এই ক্লোনটি হচ্ছে আমাদের প্রপার্টি এবং ভ্যালু সেপারেটর। আমরা এই ক্লোন দিয়েই আমরা প্রপার্টিকে এবং ভ্যালুটিকে সেপারেট করি, এবং এই যে সেমিক্লোনটি দিয়ে রাখছি, এটি হচ্ছে আমাদের প্রতিটি ডিক্লারেশনের সেপারেটর। যেমন এই যে ফন্ট ফ্যামিলি তাহমা, এটি একটি ডিক্লারেশন, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ড, এই কালারটি দিয়ে রাখছি, ফন্ট সাইজ 14 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ দিয়ে রাখছি, এই পুরো ব্যাপারগুলো এক একটি ডিক্লারেশন। দ্যাট মিনস আমাদের সেমিকোলন স্টার্ট থেকে শুরু করে সেমিকোলন পর্যন্ত, আমাদের স্টার্ট থেকে শুরু করে সেমিকোলন পর্যন্ত প্রতিটি হচ্ছে এক একটি ডিক্লারেশন। আর আমাদের এই ক্লোনটি হচ্ছে প্রপার্টি এবং ভ্যালু সেপারেটর, সেমিক্লোনটি হচ্ছে ডিক্লারেশন সেপারেটর। আর এই সেকেন্ড ব্র্যাকেটগুলো হচ্ছে আমাদের কোডিং ব্লক, আর সিলেক্টর হচ্ছে আমাদের বডি, পি, H2, এভাবে করে যতগুলো HTML এলিমেন্ট আছে সবগুলো। তো ডিক্লারেশন লেখার নিয়ম আমরা এর আগেও দেখে আসছি যে আমরা ভার্টিক্যালি লিখতে পারি। তো ভার্টিক্যালি লিখতে হলে আসলে এইভাবে লিখতে হয়, আমরা প্রথমে আমাদের সিলেক্টর এখানে মেনশন করি, তারপর আমাদের ভিতরে যে কোডগুলো আছে সেগুলো আমরা লিখি। ঠিক একইভাবে আমরা
পি নিয়ে লিখতে পারি। আর হরিজন্টালের ব্যাপারটা হচ্ছে যে আমরা জাস্ট এক লাইনে সবগুলো লিখতে পারি, ঠিক আছে? খুব কঠিন কিছু না। একই এদের ভিজুয়াল ইম্প্যাক্ট বা আমাদের আউটপুট ফ্রন্ট এন্ডে সেম, জাস্ট আমাদের ব্যাক এন্ডে যে ওরিয়েন্টেশন আছে, প্রেজেন্টেশনটি আছে, এটা একটু ডিফারেন্ট। আমি রিকমেন্ড করি এই স্টাইলে কাজ করা। এটি অনেকটাই নিট অ্যান্ড ক্লিন থাকবে এবং আপনার কোডগুলোকে বুঝতে অনেক সুবিধা হবে এবং হিজিবিজি মনে হবে না। বাট যখন আপনি অনেক অনেক লাইন কোড লিখবেন এবং দেখা যাবে যে কোথাও একটি ছোট প্রবলেমের কারণে আপনার পুরো ওয়েব পেজটি ব্রেক হয়ে গিয়েছে, তা আপনি কিন্তু এখান থেকে সহজে খুঁজে না পাওয়াটাই স্বাভাবিক। বাট আপনি যদি এখানে এই স্টাইলে কাজ করেন তাহলে এই স্টাইল থেকে কিন্তু আপনি খুব সহজেই খুঁজে পাবেন, ঠিক আছে? এখানে বলা আছে গত পেজে, আমি গত স্লাইডে যেটি বোঝাতে আমি আগে বলে আসছি যে প্রতিটি ডিক্লারেশনে একটি প্রপার্টি এবং একটি ভ্যালু থাকেই। যদি ভ্যালু আর প্রপার্টি এবং ভ্যালু ডিক্লেয়ার করা না হয় তাহলে আসলে ওটা কোনো ডিক্লারেশন না। এবং যেহেতু আমরা বুঝতেই পারছি যে প্রপার্টি এবং ভ্যালু, সো অবশ্যই একটি প্রপার্টি এবং ভ্যালু আছে। আর পরে বলা আছে যে কোনো এলিমেন্টের সিএসএস ব্লকে একাধিক ডিক্লারেশন থাকে, তবে ডিক্লারেশন দুটিকে একাধিক যদি ডিক্লারেশন থাকে, যেমন এটি একটি ডিক্লারেশন, এটি একটি ডিক্লারেশন, এটি একটি ডিক্লারেশন, তো একের অধিক, তাহলে আমাদেরকে অবশ্যই কমা দিয়ে সেটিকে সেপারেট করে দিতে হয়। আর প্রপার্টি হচ্ছে এমন একটি অ্যাট্রিবিউট যা দিয়ে আপনি HTML এলিমেন্টের স্টাইল বা এর ভ্যালুগুলোকে পরিবর্তন করতে পারবেন। যেমন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখছি গ্রিন, আমরা কিন্তু বলতে পারি ব্যাকগ্রাউন্ড কালার রেড। আমরা ফন্ট সাইজ দিয়ে রাখছি তাহমা, আমরা ফন্ট সাইজ বলতে পারি টাইমস নিউ রোমান। আমরা ফন্ট সাইজ দিয়ে রাখছি এখানে কত 12 পিক্সেল, আমরা বলতে পারি ফন্ট সাইজ 20 পিক্সেল। সো এটি কিন্তু আমাদের এই শেষ লাইনে বোঝানো হয়েছে। আর প্রতিটি অ্যাট্রিবিউট আপনি যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন, কারণ আপনার চাহিদা বা আপনার ক্লায়েন্টের চাহিদার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কীভাবে করে আপনার এই ডিক্লারেশনগুলো বা প্রপার্টি বা ভ্যালুগুলো কীভাবে করে আপনি পরিবর্তন করবেন। সো এই টোটালি বিষয়গুলো কিন্তু আপনার নিজের উপর ডিপেন্ড করবে যে আপনি কখন এবং কীভাবে করে এগুলো পরিবর্তন করবেন। তো আমরা সিএসএস এর ডিক্লারেশনের ব্যাপারটি বুঝলাম। এবার যে বিষয়টি আমাদের বোঝা দরকার যে একটি ভ্যালিড সিএসএস ডিক্লারেশন লিখতে হলে আমাদেরকে আরও কী কী বিষয়গুলোকে নজরে রাখতে হবে, যেটির উপর ডিপেন্ড করে আপনার কোডের ভ্যালিডিটি বাড়বে এবং আপনার কোডগুলো অনেক সুন্দরভাবে আপনার ক্লায়েন্ট বা আপনার ব্রাউজারের প্রেজেন্ট করবে আপনার কন্টেন্টগুলোকে। সো এটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে হোয়াইট স্পেস সেন্সিটিভ সিএসএস, অফকোর্স হোয়াইট স্পেস সেন্সিটিভ, তবে সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে। তো হোয়াইট স্পেস ন্যাচারালি কি আমরা জানি, এটি হচ্ছে দুটি এলিমেন্ট বা টেক্সটের মাঝে ফাঁকা বা আমরা যে ব্ল্যাঙ্ক স্পেসটি পাই বা খালি জায়গাটি পাই সেটিকে বোঝানো হচ্ছে। সিএসএস এর হোয়াইট স্পেস সেন্সিটিভ অর্থ হচ্ছে কোনো স্টাইল ডিক্লারেশন যদি বা কোনো স্টাইলের প্রপার্টি বা ডিক্লারেশন, যেটিকে বলা হয় যে একটি ডিক্লারেশনের প্রপার্টি যদি দুটি শব্দ বিশিষ্ট হয়, যেমন টেক্সট অ্যালাইন, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাপারগুলো, যে অসতর্কতাবশত যদি টেক্সট অ্যালাইনের মাঝে আপনি হাইফেন সাইনটি বাদ দিয়ে হোয়াইট স্পেস রেখে মানে ফাঁকা রেখে টেক্সট অ্যালাইন লিখেন, তাহলে এর ভ্যালু ডিক্লেয়ার যদি করা হয় তবে কোনো স্টাইল কিন্তু অ্যাপ্লাই হবে না, কারণ সিএসএস ডিক্লারেশন হোয়াইট স্পেস সেন্সিটিভ। অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের প্রপার্টি এবং ভ্যালু হোয়াইট স্পেস সেন্সিটিভ। ডিক্লারেশন তো অবশ্যই এটি দুটি মিলে যেহেতু ডিক্লারেশন হয়, সো আমাদের প্রপার্টি এবং ভ্যালুর মধ্যে যদি একাধিক টাইপের অপশন থাকে বা একাধিক ওয়ার্ড থাকে তাহলে কিন্তু আমাদেরকে একসঙ্গে লিখতে হবে। সো আমরা আরও বিস্তারিত দেখব, যেমন একইভাবে যে সকল প্রপার্টি এর ভ্যালু কোনো এলিমেন্টের পরিমাপ করা হয়, যেমন ফন্ট সাইজ 14 পিক্সেল, যদি 14 এবং পিক্সেল এর কাজেও হোয়াইট স্পেস থাকে, হোয়াইট স্পেস এটা মাঝেও যদি হোয়াইট স্পেস থাকে তবে সেটি ফলাফল দিবে না। তাহলে সঠিক পদ্ধতি বা ভুল পদ্ধতিগুলো কি কি হতে পারে আমরা একটু বিস্তারিত দেখি। যে প্রপার্টিজের ক্ষেত্রে যদি ভুল পদ্ধতি হয় যে ফন্ট সাইজ যেমন 2 ওয়ার্ড বিশিষ্ট বাট ফন্টের পর কোনো হাইফেন নেই এবং এটি একটি হোয়াইট স্পেস, তো এই ক্ষেত্রে আমরা সঠিক পদ্ধতি সেটি হচ্ছে ফন্ট একবারই হাইফেন তারপর সাইজ, মানে এদের মাঝে কোনো ফাঁকা রাখা যাবে না, এটি হচ্ছে সঠিক পদ্ধতি। আর ভ্যালুর ক্ষেত্রে যেটি ভুল পদ্ধতি সেটি হচ্ছে যে ফন্ট সাইজ আপনি লিখছেন প্রপার্টি ঠিক আছে, কিন্তু ক্লোন দেওয়ার পর যে ভ্যালু 14 পিক্সেল এর মাঝে কিন্তু একটি গ্যাপ থেকে গেছে, এটি এইভাবে লিখলে কিন্তু কাজ করবে না। সঠিক পদ্ধতি কোনটি হচ্ছে তাহলে এটি, তো আপনি এটিও সঠিক
এটিও সঠিক। তো দুটি কিন্তু প্রপার্টির ক্ষেত্রেও এই ভুলটা হতে পারে এবং ভ্যালুর ক্ষেত্রেও কিন্তু এই ভুলটা হতে পারে। তবে আরেকটি ব্যাপার এখানে আপনি এমনটি হতে পারে যে আপনি এখানে ফন্ট সাইজ দিয়ে রাখছেন যে হ্যাঁ ফন্ট সাইজের পরে হাইফেন আছে, কিন্তু এই হাইফেনের পর একটি কি আবার হোয়াইট স্পেস রাখা আছে, তাহলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যদি ভালোভাবে মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি এই কাজগুলো করে ফেলতে পারবেন। আর সঠিকভাবে যদি আপনারা সিএসএসগুলো লিখতে পারেন তাহলে দেখা যাবে যে আপনারা খুব ইজিলি ভালোভাবে সিএসএস রপ্ত করতে পারবেন, এবং ভালোভাবে সিএসএস রপ্ত করতে পারলেই কিন্তু আপনারা খুব ভালো সিএসএস কোড লিখতে পারবেন। তো এবারে আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব যেগুলো আমরা আমাদের সিএসএস কোডের নলেজ বাড়াবে এবং আমরা সঠিকভাবে সিএসএস কোড লিখতে আমাদের সক্ষম হব। তো চলুন আমরা এবার প্র্যাকটিক্যালি আমাদের সিএসএস কোডগুলো লেখা শুরু করি। যদিও আমরা আগে লিখে রাখছি, বাট এবার আমরা আরও একটু বিস্তারিত দেখব, কারণ আমরা এতক্ষণ সিএসএস ভ্যালিড সিএসএস লেখার যে পদ্ধতিগুলো সেগুলো সম্পর্কে জানলাম। তো এখানে ম্যাটার হচ্ছে যে আমরা কিন্তু এতক্ষণ পি লিখে রাখছি, তো এটা যে আমরা এক লাইনে লিখছি তো এটা কিন্তু অনেকটাই আমাদের যে হরিজন্টাল লাইনের স্টাইল টাইপ, তাই না? তো আমরা এটিকে লাইন ব্রেক দিলেই কিন্তু এটি আমাদের ভার্টিক্যাল টাইপ হয়ে যাবে। সো আমরা এইভাবে করে কিন্তু লিখতে পারছি। তো এবারে আমাদের যে আমরা দেখলাম যে হোয়াইট স্পেস সেন্সিটিভ, আমি যদি এমনটি করি যে আমার ফন্টের পর আমি এইভাবে স্পেস লিখে দিই, দেখেন আমাদের কিন্তু ডিফল্ট স্টাইলের যে ইম্প্যাক্টটি এটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এবং আমাদের পি যে 20 পিক্সেল ছিল 20 পিক্সেল কিন্তু পি আর থাকবে না। আমি রিফ্রেশ করি, দেখুন এর কিন্তু পি চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, এবং একইভাবে আমাদের এখানে যদি এমনটি হতো যে আমরা এখানে ঠিক রাখছি বাট আমরা এখানে 20 পিক্সেলের জায়গায় আমরা ফাঁকা রাখছি, তো তাহলেও কিন্তু একইভাবে কাজ করবে না, কারণ আমরা এখানে দেখুন এখানে কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে, কেটে গেছে, যেটি হচ্ছে আমাদের ইনভ্যালিড স্টাইল। ঠিক আছে, ইনভ্যালিড প্রপার্টি ভ্যালু। আর একইভাবে আমাদের যদি এমনটি হয় যে আমাদের এখন প্রপার্টিতে সমস্যা, তাহলে কিন্তু প্রপার্টি দেখুন এখানে কিন্তু প্রপার্টি দেখাচ্ছেই না। ভ্যালু যদি ভুল হয় তারপরও প্রপার্টিটি দেখাবে যে না প্রপার্টির ভ্যালুটি প্রবলেম, বাট যদি প্রপার্টি লিখতে ভুল করেন তাহলে কিন্তু প্রপার্টি তো দেখাবেই, ভ্যালু তো দেখাবেই না। প্রপার্টির যে ব্লকটি থাকবে বা প্রপার্টির যে ডিক্লারেশনটি থাকবে এই ডিক্লারেশনটি কিন্তু আমরা এখান থেকে হারাবো। এখন আমরা কিছু বিষয় আমাদেরকে অবশ্যই নোট করতে হবে, যেমন আমরা সিএসএস ইন্ট্রোডাকশন দেখলাম, ক্লাস সিএসএস সিলেক্টর, ডিক্লারেশন ব্লক, প্রপার্টি ভ্যালু, আমরা স্টাইল টাইপের ব্যাপার জানলাম। তো আসলে এখানে আরেকটি ব্যাপার আজকে ক্লাসের আমাদের আলোচনার বিষয়, সেটি বাদ থেকে গেছে। তো আসলে প্রজেক্ট বা ওয়েবসাইট ডিরেক্টরি কী? আমরা যখন একটি সাইট ডেভেলপ করব ডেফিনেটলি আমাদের এই সাইটের একটি ডোমেইন থাকবে, সেই ডোমেইনের মধ্যে আমরা বিভিন্ন ফাইলগুলোকে আপলোড করব। কিন্তু খেয়াল করুন যদি এমনটি হয় যে আপনার এখানে ইমেজ আছে, একাধিক স্টাইল ফাইল আছে, কাস্টম ফন্ট আছে, আমরা কাস্টম ফন্ট নিয়ে আরও পরবর্তীতে দেখব। কাস্টম ফন্ট থাকবে, আরও মনে করেন আমাদের পিএইচপির ফাইল আছে, জাভাস্ক্রিপ্টের ফাইল আছে। তো এই যে এত ধরনের ফাইল, তো এই ফাইলগুলোকে কীভাবে আপনি অর্গানাইজ করবেন, কীভাবে ম্যানেজ করবেন? তো এগুলো ম্যানেজ করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিরেক্টরি বা আমাদের প্রজেক্ট ডিরেক্টরি সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, যে আমাদের একটি ফাইল বা আমাদের একটি ওয়েবসাইটের ডিরেক্টরিতে কত টাইপের ফাইল থাকতে পারে, বা আমরা সেই ফাইলগুলো কীভাবে অর্গানাইজ করতে পারি সেই বিষয়টি আমি আপনাদের সামনে এখন প্রেজেন্ট করব। তো প্রজেক্ট ডিরেক্টরি বা আমাদের ওয়েবসাইট ডিরেক্টরি বলতে আমরা যে বিষয়টি বুঝি, তো এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ফাইল, যেমন HTML, PHP, ইমেজ, জাভাস্ক্রিপ্ট, ফন্ট, CSS বা স্টাইল শিটকে ফাইলের টাইপের ওপর ডিপেন্ড করে, যেমন আমাদের PHP হচ্ছে PHP এক্সটেনশন, HTML হচ্ছে HTML এক্সটেনশন, CSSগুলো CSS এক্সটেনশন, এগুলোর উপর ডিপেন্ড করে আলাদা আলাদা ফোল্ডারে রাখা। এটি হচ্ছে এক একটি আসলে ডিরেক্টরি। যেমন আমাদের ওয়েবসাইটের সব ইমেজগুলোকে আমরা ইমেজেস ফোল্ডারে রাখি অথবা IMG ফোল্ডারে রাখি, সেটি হচ্ছে আমাদের ইমেজেস ডিরেক্টরি। ওয়েবসাইটের সব জাভাস্ক্রিপ্ট বা .js এক্সটেনশনের ফাইলগুলো আমরা জেএস বা স্ক্রিপ্ট নামের ফোল্ডারে রাখি, সেগুলো হচ্ছে জেএস ডিরেক্টরি। একইভাবে ফন্টস, CSS ডিরেক্টরি, আমরা চাইলে ফন্টসের জন্য আলাদা ডিরেক্টরি তৈরি করতে পারি, যেমন ফন্টস নামে। তারপরে আমরা অন্য কোনো ফাইল এক্সটেনশন থাকলে সেগুলোর জন্য আলাদা করে আমরা ফাইল রাখতে পারি। আসলে এখানে এমনটি যদি হয় যে আমাদের ইউজারের জন্য আলাদা একটি ডিরেক্টরি দরকার, তাহলে কিন্তু আমরা ইউজার্স নামে একটি ডিরেক্টরি তৈরি করে ইউজার্সের যত ইনফরমেশন থাকে আমরা সেই ইনফরমেশনগুলো কিন্তু সেই ফোল্ডারের ভিতরে রাখতে পারি। একইভাবে ইমেজের ক্ষেত্রে সাপোজ মনে করুন যে আমাদের ওয়েব পেজে একটি স্লাইডার আছে এবং স্লাইডারের অনেকগুলো ইমেজ আছে, সেই ইমেজগুলোকে আমরা জেনারেল
আমাদের যে ওয়েবসাইটের যে নর্মাল ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলোর সঙ্গে না রেখে আমরা ইমেজেস ফোল্ডারের ভিতরে বা আইএমজি ফোল্ডারের ভিতরে আলাদা একটি ডিরেক্টরি তৈরি করে আমরা কিন্তু সেখানে স্লাইডার বা স্লাইডার্স ইমেজ এই টাইমের ডিরেক্টরি তৈরি করে স্লাইডারের সকল ফাইলগুলো বা সকল ইমেজগুলো কিন্তু আমরা সেইভাবে করেও ডিস্ট্রিবিউট করতে পারি। তো এখানে একটি প্রজেক্ট ডিরেক্টরি এক্সাম্পল দেখুন যে আমাদের সিএসএস এর জন্য সিএসএস ডিরেক্টরি, ইমেজের জন্য ইমেজেস ডিরেক্টরি, জেএস এর জন্য জেএস ডিরেক্টরি এবং index.html ফাইলটি। তো ডিপেন্ড করবে আপনার ইন্ডেক্স ফাইলটি কোথায় থাকবে বা অন্যান্য ফাইলগুলো কোথায় থাকবে, এগুলো আসলে ডিপেন্ড করে ডেভেলপারের উপর। ডেভেলপার যেভাবে করে রাখবে সেভাবে করেই এখানে থাকবে। আর এখানে আরেকটি screenshot.png নামে একটি ফাইল দেখতে পাচ্ছেন। আসলে যখন আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করবো তখন এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলবো যে screenshot.png কেন দরকার হয় বা এটি কী কাজে লাগে সেটি আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট পার্টে দেখব। তো আমরা আমাদের থিওরিটিক্যাল ব্যাপারটি বুঝলাম। তো চলুন আমাদের এখন যে বিষয়ে দরকার, যে আমাদের যা আমাদের ডিরেক্টরি দরকার সেই ডিরেক্টরিগুলো আমরা আমাদের প্রয়োজন মাফিক তৈরি করে ফেলি। তো এখানে আমরা আমাদের আজকের যে ক্লাসের বিষয়বস্তু, আমরা কিন্তু এখানে সিএসএস ইন্ট্রো নামে একটি ফাইল আমাদের আছে এবং এখানে আমাদের style.cs নামে একটি ফাইল আছে। তো ইন ফিউচার যখন আমরা ইমেজ নিয়ে কাজ করব, আমরা ইমেজ নিয়ে কাজ করার সময় আমরা কী করতে পারি, এখান থেকে নিউ থেকে আমরা ইমেজেস নামে একটা ফোল্ডার নিতে পারি, অথবা আমরা নিতে পারি হচ্ছে আইএমজি নামে একটি ফোল্ডার নিতে পারি। আপনার ইচ্ছা, আপনি যেভাবে নিবেন। আমি অবশ্যই প্রিফার করি ইমেজেস নামে ফাইল নেওয়ার, কারণ ইমেজেস এটি অটো আমার জন্য বেটার, বা আমি ইজিলি মনে রাখতে পারি, বা আমার অভ্যাসবশত কারণে আমি এইভাবে করে এটি নিয়ে থাকি। সো আমি এইভাবে করে নিলাম। একইভাবে আমাদের যদি এখানে জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে, আমরা যখন PHP/HTML নিয়ে কাজ করব তখন আমরা বুঝবো যে আসলে কেন আমাদের জাভাস্ক্রিপ্ট বা জেএস নামে ফাইল থাকতো। আমাদের এখানে জেএস আর আমাদের স্ক্রিপ্টস নামে ফাইল, তবে আমি প্রিফার করি অবশ্যই জেএস নামে ফাইল রাখা বা ফোল্ডার রাখা। একইভাবে আমাদের এখানে যদি ফন্টস নামে কোনো ফন্টস নামে কোনো ফোল্ডার থাকে বা আমাদের কাস্টম ফন্ট থাকে, সেগুলো আমরা ফন্টস নামে ফোল্ডারের মধ্যে রেখে আমরা পেস্ট করতে পারি। আমরা যখন কাস্টম ফন্ট শিখবো তখন আমরা বুঝবো যে এখানে কী জন্য আসলে ফন্টস বা কী ফন্টগুলো আমরা এখানে রাখতে পারি। তো এভাবে করে আমরা এখানে যখন আমাদের একাধিক স্টাইল শিট থাকবে বা আমাদের স্টাইল থাকবে এখানে সিএসএস, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে অবশ্যই ডিরেক্টরি নামটি ভ্যালিড হতে হবে, আমাদের এক্সট্রা কোনো টেক্সট রাখা যাবে না। আমরা চাইলে style.css ফাইলটিকে কিন্তু আমরা সিএসএসের মধ্যে দিয়ে দিতে পারি। তাহলে কি করতে হবে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু আমরা একটি ডিরেক্টরি পার করে ফেলছি, তো আমাদেরকে অবশ্যই এখানে সিএসএস লিখে একটি স্ল্যাশ দিতে হবে, তাহলে কিন্তু এটি ভ্যালিড HTML ফাইল হিসেবে এখনও কাজ করবে। ঠিক আছে? সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখতে পারি, আমাদের ছোটোখাটো যে পরিবর্তনগুলো আমরা এখানে দেখালাম এবং ওভারঅল যে বিষয়গুলো আমরা সিএসএস ইন্ট্রোডাকশন পর্বে দেখলাম, তো এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এইভাবে যদি আপনারা এই বিষয়গুলোকে মাথায় রাখতে পারেন তাহলে আপনাদের জন্য সিএসএস নিয়ে কাজ করা অনেকটাই ইজি হয়ে যাবে। সো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমরা সিএসএস দিয়ে আমাদের টেক্সটের বিভিন্ন ধরনের যে ফরম্যাটিংগুলো আছে, বিভিন্ন ধরনের স্টাইল আছে টেক্সটের ওপর ডিপেন্ড করে বা টেক্সটের ওপর ভিত্তি করে যে বিভিন্ন স্টাইলগুলো আছে, সেই স্টাইলগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় এবং আমরা কীভাবে একটি টেক্সটের নর্মাল ডেকোরেশন থেকে আমরা বিভিন্নভাবে একটি টেক্সটকে বা একটি প্যারাগ্রাফকে বা একটি সেন্টেন্সকে আমরা বিভিন্নভাবে স্টাইলাইজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত। সো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।